নমস্কার বন্ধুরা, আমি শুভাশিস সংবাদ সোচ্চারে এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাই। আজকে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গণনার পর্ব ছিল, ভোট গণনার দিন। এ পর্যন্ত যখন আমি এই ভিডিও করছি সেই পর্যন্ত যে রেজাল্ট আমাদের সামনে এসছে তাতে দেখা যাচ্ছে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে বিভিন্ন কেন্দ্র থেকে নির্বাচনে জয়লাভ করতে চলেছে। এবং আমরা যে কথাটা প্রথমেই বলেছিলাম সংবাদ সোচ্চারের পত্রিকাতে, আমরা যে তথ্য প্রথমেই তুলে ধরেছিলাম যে এবারের এই লোকসভা নির্বাচনে তৃণমূল কম করে হলেও 25 থেকে 30টি আসন পাবে। আমাদের সেই প্রেডিকশান বলুন, সেই সমীক্ষা বলুন, যাই বলুন, সেটা কিন্তু সফল হয়েছে। আপাতত যে জায়গায় দাঁড়িয়ে আছে তাতে তৃণমূল 30 থেকে 31টা আসন পেতে চলেছে, এটা একদম সম্পূর্ণভাবে ধরে নেওয়া যেতে পারে। এখন আমাদের আজকে এই মুহূর্তে যে বক্তব্যটা সেটা হচ্ছে, যেহেতু আমরা আগেই বলে দিয়েছিলাম, তখন কিন্তু বিশেষ করে মেইন স্ট্রিম মিডিয়া যারা, তারা তাদের এক্সিট পোলে যে তথ্য তুলে ধরেছিল, আমরা কিন্তু কয়েকদিন আগেও একটি ভিডিও প্রকাশ করে বলেছিলাম এগুলো সব সম্পূর্ণ মন গড়া তথ্য। বিজেপির থেকে টাকা খেয়ে এরা এই এক্সিট পোল করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কারণ আমরা যতটা বুঝেছি, আমরা যতটা এলাকা ঘুরতে পেরেছি, যদিও আমাদের সঙ্গতি খুব কম ছিল, কিন্তু তৎসত্ত্বেও আমরা যতটা এলাকা ঘুরতে পেরেছি সেই জায়গা থেকে আমরা স্পষ্ট, আমাদের ধারণা ছিল এবারে বিজেপি 10 থেকে 15-র বেশি কিছুতেই আসন পাবে না। এমন হতে পারে বিজেপি 2 অঙ্ক ছাড়াবে না, এরমও আমরা বলেছিলাম। আমরা কিন্তু হাওড়া যে যে 5টা ওয়ার্ড, 42টার মধ্যে যে 5-6টা ওয়ার্ডকে আমরা চিহ্নিত করেছিলাম, সেই 5-6টা ওয়ার্ডকেই আমরা বলেছিলাম এবারে তৃণমূলের পক্ষেই যাবে। যেমন বলেছিলাম হাওড়া, উলবেড়িয়া, তারপরে ঘাটাল, মেদিনীপুর এবং কাঁথি এবং তমলুক, এই এই কটা লোকসভা। তার সাথে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং ডায়মন্ড হারবার, তারপরে আপনার যাদবপুর, এগুলো নিয়েও আমরা বলেছিলাম যে এগুলো নিঃসন্দেহ এবারে তৃণমূলের দিকে যাবে। এবং আমরা যে যে জায়গাগুলো ঘুরেছি সেই সেই জায়গাগুলো থেকে কিন্তু এখনো পর্যন্ত বিপুল ভোটে তৃণমূলের জয়ের সংবাদ আসছে। আমরা নিশ্চিত যে এইসব আসনগুলো তৃণমূল জিতবে, অলরেডি জিতেও গেছে কিছু। কারণ বসিরহাটে তৃণমূল ক্যান্ডিডেট হাজি নুরুল প্রায় 5 লক্ষর বেশি ভোটের ব্যবধানে এগিয়ে আছে। যাদবপুরে সায়নী ঘোষ প্রায় 1.5 লক্ষ ভোটের বেশি ব্যবধানে এগিয়ে আছে। তারপরে কলকাতা দক্ষিণে মালা রায় প্রায় 1.5 লক্ষের বেশি ভোটে এগিয়ে আছে। তো এই সমস্ত মার্জিনগুলো বলাই যায় যে এগুলো নিয়ে আর ভাবনার কিছু নেই, এগুলো তৃণমূলের শুধু ঘোষণার অপেক্ষা। এখন আমাদের যে বক্তব্য, যে এক্সিট পোল যারা করে মানুষকে দুদিন আগেও বিভ্রান্ত করেছিল, আজকে তাদের বিষয়ে একটু আলোচনা করার। দেখুন, আমরাও একটা ছোটোখাটো হলেও, অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র হলেও একটা সংবাদ মাধ্যম, কিন্তু আমরা যখন কোনো খবর করতে যাই, আমরা আগেও বলেছি এখনও বলছি, আমাদের ওপর কিন্তু প্রচুর চাপ থাকে। এই কারণে, যেহেতু আমি নিজে একটা কাগজের সম্পাদক, আমি এডিটর, আবার আমি রিপোর্টার, তাই আমাকে যখন কোনো খবর করতে হচ্ছে আমাকে একদম গ্রাউন্ড লেভেলে গিয়ে খবর করতে হচ্ছে। এবং সেই খবরের সত্যতা যদি এতটুকু এদিক ওদিক হয়, আমরা যখন আমাদের কাগজ তো কোনো ভেন্ডার নিয়ে গিয়ে মানুষের হাতে তুলে দেয় না, আমাদের কাগজটা আমাদেরকেই নিয়ে গিয়ে মানুষের, পাঠকের হাতে দিতে হয়। তখন কিন্তু সরাসরি পাঠকের কটাক্ষ আমাদের হজম করতে হয়। যদি কাগজের লেখায় কোনো রকম ভুল ঝুঁক, একটা বানান ভুল থাকলেও পর্যন্ত অনেক সময় অনেক পাঠক কাগজ আমাদের ছুঁড়ে ফেলে দিয়েছে সামনে, এরকমও আমরা দেখেছি। তো এই বৃহৎ কর্পোরেট জগতে আমাদের মতো ছোট ছোট পত্রিকাগুলো, ছোট ছোট সংবাদ মাধ্যমগুলো, পোর্টালগুলো বেঁচে থাকার যে লড়াই লড়ছে, এবং আমরা যে
দিন রাত খেটে যে সত্য সংবাদগুলো পরিবেশন করি, আজকে বলতে অবাক লাগে, মানে দুঃখ হয়, সেটা হচ্ছে কোনো মহল থেকেই আমাদের কিন্তু কোনো স্বীকৃতি নেই। কোনো মহল থেকেই আমাদের, আমরা যখন গিয়ে কোনো একজন বড় নেতার একটা ইন্টারভিউ চাই, তখন তাকে দেখি আগেই জিজ্ঞাসা করেন এটা কোন চ্যানেল, এটা আপনার কোন টিভি চ্যানেল, এটা কি টিভিতে দেখানো হবে? যখনই বলি না এটা ইউটিউব চ্যানেল, সঙ্গে সঙ্গে কোনো একটা বাহানা দেখিয়ে তিনি পাশ কাটে। অথচ এই সমস্ত নেতাদেরকে দেখেছি, যে সমস্ত সংবাদ মাধ্যম দিনরাত অপপ্রচার করছে, দিনরাত মানে লোক ঠকানো সংবাদ পরিবেশন করছে, এবং যে দলের নেতা আমাদেরকে তার বাইট দিতে তার মানে সংকোচ হয়, সেই নেতা যে মিডিয়ার সামনে দাঁড়িয়ে বাইট দিচ্ছে, সেই মিডিয়াই তার বক্তব্যকে বিকৃত করে তার চ্যানেলে দেখাচ্ছে। কিন্তু তার সত্ত্বেও তাদের প্রতি তাদের একটা ঝোঁক, একটা মোহ থাকে, যেটা আমাদের ক্ষেত্রে তারা প্রদর্শন করে না। আজকে আমরা প্রায় এই নির্বাচন শুরুর সময় থেকে আমরা বলে আসছি, যা গ্রাউন্ড লেভেলে যা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, বিজেপির সংগঠন যে জায়গায় দাঁড়িয়ে আছে, তাতে তৃণমূলকে একদম হারিয়ে দেবে, তৃণমূলকে নিশ্চিহ্ন করে দেবে, এরম কোনো মানে মানে কিছু বলা বা স্বপ্নটা দুঃস্বপ্ন মাত্র। কারণ বিজেপির গ্রাউন্ড লেভেলে কোনো সংগঠন নেই, এটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি, আমরা শেষ দিনও এই কথা বলছি যে বিজেপির ভালো রেজাল্ট করার কোনো জায়গা নেই। বিজেপির সমর্থক হয়তো কিছু আছে, কিছু মানুষ হয়তো বিজেপিকে ভোট দিতেও চেয়েছে, কিন্তু যেহেতু বিজেপির সংগঠন নেই, বিজেপির গ্রাউন্ড লেভেলে কোনো অর্গানাইজেশন এরা তৈরি করে না, নেতারা এক একজন নেতারা 14টা 15টা করে সিকিউরিটি নিয়ে ঘোরেন। এই দিলীপ ঘোষের মধ্যে একজন নেতা, যিনি রোজ সকালবেলা প্রাত্যহিক মানে প্রাতকৃত শালার মতো রোজ সকালবেলা একটা করে প্রেস কনফারেন্স করেন নিজের বাড়ির উঠোনে দাঁড়িয়ে, নিউ টাউনে নিজের বাড়ির চৌহদ্দিতে দাঁড়িয়ে। এই সব লোক যদি মনে করে যে পশ্চিমবাংলায় কুলোর বাতাস দিয়ে তৃণমূলকে হারিয়ে, বিশেষ করে তৃণমূল এমন একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের নেত্রী নাম হচ্ছে মমতা ব্যানার্জি, যিনি সিপিএমের বিরুদ্ধে বছরে 365 দিনের মধ্যে 300 দিন আন্দোলনের মধ্যে থাকতেন, যে ভদ্রমহিলা অন্তত জীবনে 20 থেকে 25 বার মার খেতে, মানে মরতে মরতে বেঁচে ফিরে এসছেন, এত ডেডিকেটেড একজন নেত্রী যিনি তৃণমূল দলটা তৈরি করেছেন, সেই তৃণমূলের হাজার হাজার লাখো লাখো ডেডিকেটেড ওয়ার্কার, সেই ওয়ার্কারদেরকে টপকে বিজেপি এখানে কিছু করবে, এটা কখনোই সম্ভব নয়। পাশাপাশি আমরা এটাও বলেছিলাম যে 2019-এ বিজেপি 18টা আসন হঠাৎই পেয়ে গেছিল, তার কারণ 2019-এ সর্বভারতীয় স্তরে একটা মোদি হাওয়া উঠেছিল। মোদি হাওয়া ঠিক নয়, একটা দেশপ্রেমের হাওয়া উঠেছিল। সেই দেশপ্রেমটা ছিল কি নিয়ে? পুলওয়ামার যে সেনা জওয়ানদেরকে যে হত্যা করা হয়েছিল, সেই পুলওয়ামার সেনা জওয়ানদের প্রতি একটা বিশাল সহানুভূতি মানুষের মধ্যে ছিল। প্লাস বালাকোটায় যে সার্জিক্যাল স্ট্রাইকের গল্প সেদিনকে করা হয়েছিল, মানুষ সেটাকে বিশ্বাস করেছিল। কিন্তু পরবর্তী সময় জম্মু কাশ্মীরের গভর্নর সতপাল সিং মালিক, তিনি যখন পুরো ঘটনাটা প্রকাশ্যে আনেন এবং তিনি বিজেপির এই ষড়যন্ত্রের কথা ফাঁস করেন, তখন মানুষের কিন্তু বিজেপির বিরুদ্ধে ধারণাটা সম্পূর্ণ পাল্টে যায়, বিজেপির ওপর থেকে ধারণাটা সম্পূর্ণ পাল্টে যায়। পাশাপাশি আর একটা জিনিস লক্ষ্য করুন, এবারে উত্তরপ্রদেশে বিজেপির রেজাল্ট খুব খারাপ হয়েছে। যেখানে রাম মন্দির নির্মাণের নামে বিজেপি ভেবেছিল গোটা ভারতবর্ষের হিন্দুকে এক জায়গায় নিয়ে এসে রাম মন্দিরের নামে এই ভোট বৈতরণী পার হয়ে যাবেন, সেখানে দেখা গেল যে জায়গায় বিজেপি রাম মন্দির স্থাপন করেছেন, সেই উত্তরপ্রদেশের মানুষ বিজেপির থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। এর থেকে একটাই জিনিস প্রমাণ হয় যে মানুষ তারা ধর্মের সাথে রাজনীতিকে তারা মেলাতে চায় না। বিশেষ করে বাংলায় তো নয়,
বাংলার মানুষ ধর্মের সাথে রাজনীতি, বিজেপি যতবার ধর্মকে সামনে এনে রাজনীতি করেছে ততবারই বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। 2021-এ করেছে, আর এবারেও 2024-এও মানুষ করতে চলেছে। তাই একটা জিনিস এখানে আজকে বলবো, সেটা হচ্ছে সমস্ত মানুষদের কাছে আমাদের আবেদন থাকবে, তৃণমূল 30টা পাক 31টা পাক, সেটা আমাদের আগেই বলা ছিল, তৃণমূল এই আসন পাবে। বিজেপি 10টা থেকে 11টা পাক পেতে পারে, বা তারও যা প্রবণতা চলছে হয়তো আরও 2-1টা বিজেপির কমেও যেতে পারে। কিন্তু আমার একটা প্রশ্ন, কিন্তু একটা জিনিস মানুষের কাছে আমাদের বলার, সেটা হচ্ছে সংবাদ পরিবেশনের নামে যে বৃহৎ সংবাদ প্রতিষ্ঠানগুলো, যে বৃহৎ সংবাদ সংস্থাগুলো, তারা রীতিমতো জালিয়াতি করছে, সত্য সংবাদ পরিবেশনের নামে জালিয়াতি করছে। এই যে এক্সিট পোল, ঠিক নির্বাচনের ফল ঘোষণার 2-3 দিন আগে এক্সিট পোল ঘোষণা করে কার পালে হাওয়া তুলে দিতে চেয়েছিলেন এবং কি কারণে এটা করেছিলেন, এটা নিয়ে কিন্তু আমার মনে হয় সর্বভারতীয় স্তরে একটা তদন্ত হওয়ার প্রয়োজন আছে। যে কোনো এজেন্সিকে দিয়ে তদন্ত, এর পিছনে কত টাকার খেলা ছিল, এর পিছনে বিজেপি এই কর্পোরেট যে সমস্ত সংবাদ মাধ্যম তাদের পিছনে কত টাকা খরচা করেছেন এবং কত টাকার বিনিময় তারা এই ধরনের একটা গসিপ তৈরি করে দিয়েছিল, একটা হিউমার তৈরি করে দিয়েছিল যে বাংলায় তৃণমূল মাত্র 12 থেকে 15টা আসন পাবে, 17টা আসন পাবে। এই যে একটা গুজব সৃষ্টি করে দেওয়ার চেষ্টা হয়েছিল, যাতে তৃণমূলের এজেন্টরা ভয় পেয়ে যায়, তারা বুথমুখ না হয়। এই যে একটা মানে মানসিকভাবে একটা চাপ সৃষ্টি করা হলো। এবং পাশাপাশি আমরা যারা ছোট ছোট পত্রিকায় আমরা যারা বিভিন্ন সময় সঠিক তথ্য তুলে দিয়েছি, খানিকটা আমরাও দ্বিধাগ্রস্ত হয়ে গেছিলাম, তাহলে কি আমরা ভুল শুনলাম, তাহলে কি আমাদের পর্যবেক্ষণে কোথাও খামতি থেকে গেছিল। এইটা কিন্তু তখন আমাদের বারবার আমাদের সারা রাত ধরে সারা দিন ধরে আমাদের বিদীর্ণ করেছে, যে আমরা এত মানুষের সাথে কথা বললাম, এত মানুষের মন বোঝার চেষ্টা করলাম, গ্রাসরুট লেভেলে কিভাবে মানুষের সাথে মিশতে হয় আমাদের থেকে ভালো কেউ বোঝে না। কারণ আমরা চায়ের দোকানে বসে আমরা মাটির ভাঁড়ে চা খেতে খেতে আমরা মানুষের সাথে, পাড়ার ছেলেদের সাথে গল্প করতে করতে তার মনের কথা, তার সেও তো ভোটার, তার ভিতরে বিবেকটা কি বলছে সেটাকে জানার চেষ্টা করি, সেটাকে বোঝার চেষ্টা করি। মেট্রো রেলে যাচ্ছি, দুটো মানুষের মধ্যে খুব নিচু স্বরে কথা হচ্ছে, আস্তে করে সেই কথা শোনার চেষ্টা করি। বাসে যাচ্ছি, মানুষের আলোচনা হচ্ছে, কোনো মানুষ বিষাদগার করছে, সেখানে সেই মানুষের আলোচনাটা বোঝার চেষ্টা করি, তার টেম্পারমেন্টটা বোঝার চেষ্টা করি, সে কিসের ওপর ভিত্তি করে এত ক্ষোভ প্রকাশ করছে বা সে কি বলতে চাইছে। এইগুলো নিয়েই কিন্তু আমাদের এই ধারণা তৈরি করা, এবং তার পরিপ্রেক্ষিতেই অন্তত সংবাদ সোচ্চার বলেছিল 25 থেকে 30টা আসন এবারে তৃণমূল পাবে, এবং সেখানে কিছু বাড়তেও পারে। এবং আমরা শেষের দিকে বলেছিলাম তৃণমূল 32টা পর্যন্ত আসন পেতে পারে। আজকে আর সন্দেশখালী নিয়ে আমাদের শুরু থেকেই, কারণ সন্দেশখালী প্রায় 3-4 বার আমি গেছি, নিজে পর্যবেক্ষণ করেছি, করতে গিয়ে আমি দেখেছি সন্দেশখালীর ঘটনা পুরো বহিরাগতদের দিয়ে তৈরি করা একটা সিকোয়েন্স। এটাতে কখনোই ভোটের লাভ তোলা যা সম্ভব নয়, কারণ যারা বাইরের লোক তারা বাইরে থেকে এসে গন্ডগোল করবে, আবার তারা বাইরে চলে যাবে। ভোটের দিন কিন্তু এলাকার মানুষ ভোট দেবে। এইটা আমরা সন্দেশখালীতে যখন আমরা পর্যবেক্ষণে গেছি, সাধারণ মানুষের সাথে কথা বলার সময় আমরা এটা বুঝতে পেরেছিলাম, এবং আমরা ভেবেছিলাম যে কম মার্জিন হলেও কিন্তু সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসই জিতবে, বিজেপির জেতার কোনো আশা নেই। তারপরে তো ওখানে ভিডিও ভাইরাল হয়েছে, তারপরে পুরো হাওয়া আরও ঘুরে গেছে, এবং যার ফলে আজকে আমরা লক্ষ্য করছি যে সে হাজী নুরুল হাসান যে তৃণমূলের ক্যান্ডিডেট, তিনি প্রায় 5.5 লক্ষের বেশি ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছে। তার মানে মানুষ কতটা ক্ষিপ্ত হয়ে আজকে বিজেপির বিরুদ্ধে এখানে ভোট দিয়েছে। তো আমার কথা, সেটা পলিটিক্যাল পার্টি যারা, তারা তাদের মতো করে লড়াই করেছে, তারা সত্যিকে মিথ্যেকে সত্যি করতে গেছে, সে তার গুণাগার তাদের দিতে। কিন্তু যে সমস্ত সংবাদ মাধ্যম আজকে যারা সকাল থেকে বড় বড় হেডিং করছেন
মমতা অভিষেকের কাছে মোদি শাহের পরাজয়, যারা এই কথাগুলো বলছেন নির্লজ্জের মতো বলছেন, চাটুকার হবার চেষ্টা করছেন। আজ থেকে এই সমস্ত সংবাদ মাধ্যমগুলো আবার দেখবেন কাল থেকেই শুরু করে দেবে কালীঘাটের চাটুকারিতা। এরা সত্যি কথা কখনো বলবে না, এরা যে বেশি উপঢৌকন দেয় তার ওই কথা বলে। আজকে যে ধরুন সংবাদ মাধ্যমে যদি এই রকম পরিণতি হয়, তাহলে মানুষ কাদের ওপর ভরসা করবে? চতুর্থ স্তম্ভ নাকি গণতন্ত্রের একটা মূল স্তম্ভ, আজকে সেই চতুর্থ স্তম্ভ মাটিতে পড়ে গড়াগড়ি দিচ্ছে এই সমস্ত বেয়াদব, অসভ্য, ছোট লোক, ইতর এই সমস্ত সংবাদ মাধ্যমগুলোর জন্য। আজকে এর থেকে নিচু ভাষায় আর বলা যাচ্ছে না। যারা এক্সিট পোলের নামে মানুষকে দুদিন আগে বিভ্রান্ত করেছে, একটা জিনিস বুঝুন, আমরা যেটা বুঝতে পারছি 25 থেকে 30টা আমরা বলতে পারছি, এরা বলতে পারছে না। অদ্ভুত ব্যাপার। অথচ এরা নাকি 60 লক্ষ মানুষের সাথে কথা বলেছেন, কেউ বলছে 70,000 মানুষের সাথে কথা বলেছেন, কেউ বলছেন 50,000 মানুষের সাথে কথা বলে তবে এই ধারণা এসছেন। আমরা তো মশাই 200-250-এর বেশি মানুষের সাথে কথা বলার সুযোগই পাইনি, কারণ আমাদের অত অর্থও নেই আর আমাদের অত লোকবলও নেই। আমরা নিজেরা ব্যক্তিগতভাবে যতটা পেরেছি তাতেই আমরা যেটুকু তুলে আনতে পেরেছি। শুধু আমি বলে নয়, আমার মতো আরো বেশ কিছু পোর্টাল তারা কিন্তু এই কথাই বলেছে যে তৃণমূল এই রাজ্যে অন্তত 30টা আসন পেতে চলেছে। আজকে আমাদের মতো ছোট ছোট কাগজ, ছোট ছোট পোর্টাল, আজকে আমরা যে সত্যটা এস্টাবলিশ করে দিয়েছি, এর জন্য বাংলার মানুষের আমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত, বাংলার শাসক দলকে আমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। এবং সর্বোপরি বলি যে এই ছোট পত্রিকা, এই পোর্টাল, এদের সম্বন্ধে কিন্তু সরকারের নীতি আরও পাল্টানো প্রয়োজন। এবং আর্থিকভাবে আমাদেরকে যদি সাহায্য করে এই সরকার, তাহলে আগামী দিনে আমরা আরও বড় খেলায় আরও বড়ভাবে খেলতে পারবো, বড়ভাবে খবরের জায়গায় তৈরি করতে পারবো। আজকে এই কথাটাই বারবার বলার জন্য এই ভিডিওটা করলাম। খুব মনের মধ্যে একটা যন্ত্রণা নিয়ে এই ভিডিও করলাম যে আমরা যখন 25 থেকে 30 বলেছি, তখন আমাদের কাগজের ওই লেখা থেকে অনেকে হেসেছেন মুখ টিপে, আবার অনেকে ফোন করে বলেছেন এবারে অমুক চ্যানেলে বলছে, অমুক চ্যানেলে বলছে, তোমরা কি এমন একবারে তুমি ঘরে বসে বসে স্ট্যাটিস্টিক্স করছো, ঘরে বসে বসে তুমি সমীক্ষা করছো। হ্যাঁ, তো আজকে আমরা জিতেছি, এই জয়টা আমাদের সবচেয়ে বেশি আনন্দের, সবচেয়ে বেশি কি বলবো, আমাদের সবচেয়ে বেশি বড় পাওনা। এই যে সকাল থেকে রাত পর্যন্ত আমরা দৌড়ই, কাঁধে ব্যাগ নিয়ে বাসে ট্রামে ট্রাভেল করে মানুষের কাছে ছুটে যাওয়া, কেউ একটা ইন্টারভিউ দেবে বললে তার বাড়িতে ছুটে গিয়ে তাকে গিয়ে সেখানে ধরা। তো আমাদের এই কষ্ট, আজকে এই কষ্ট সফল হয়েছে। এর জন্য আমরা মনে করি যে বাংলার পাঠককুল, বাংলার সংবাদ মাধ্যম যারা ভালোবাসেন, সংবাদ মাধ্যমকে যারা শ্রদ্ধা করেন, তারা আমাদের সম্বন্ধে একটু ভাববেন, আমাদের সম্বন্ধে একটু স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ দেবেন, এইটুকু শুধু আবেদন জানাই। নমস্কার, সবাই ভালো থাকবেন।